আশা করি আমি যেটা প্রেজেন্ট করেছি সেটা দেখা যাচ্ছে। সুতরাং আজকের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে পরীক্ষার সিলেবাসটা আছে তার কেবলমাত্র বাংলা পার্টটা আমরা দেখব এবং সেখান থেকে একটা টপিক তুলে নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আফটার দ্যাট সেটার উপরে কয়েকটি কোশ্চেন্স আমি সেট আপ করে এসেছি। ফলত একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে দেখা যাচ্ছে না, আই থিঙ্ক দেখা যাচ্ছে। আপনার হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, বাকিরা একটু জানিও তো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যাই তো একেবারেই লাস্ট পর্যন্ত যারা ক্লাসে থাকবে প্রত্যেকেই কিন্তু বেনিফিটেড হবে, বিকজ একেবারেই শেষে আমি পরীক্ষায় মানে আসার মতন বেশ কয়েকটি প্রশ্ন আমি সেট আপ করে নিয়ে এসেছি এবং আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন বা আছো আমার থেকে হয়তো তো আপনারা আজকের ক্লাসের পর মাত্র 1 ঘন্টা 30 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। আমার মনে হয় না এই সিলেবাস, বাংলার সিলেবাস, কোন বাংলার সিলেবাস না ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের বাংলার সিলেবাস নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো অস্পষ্টতা থাকবে, কারণ সারা পশ্চিমবঙ্গে বাংলা 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 সবাই করছে, কিন্তু বাংলাতে কি কেবল গ্রামার? না, কেবল গ্রামার কিন্তু নয়, আরো অনেক কিছু রয়েছে। তবে গ্রামারের জায়গাটাকে আমাদেরকে একটু ফোকাসড করতে হবে, গ্রামারের জায়গাটা আমাদেরকে একটু ডিটেল পড়তে হবে। সব আমি রেডি করে নিয়ে এসেছি। আচ্ছা, তো আজকের পর থেকে আমার মনে হয় না আপনাদের আর কোথাও অন্তত সিলেবাস নিয়ে কনফিউশন থাকবে, এবং আজকের যে টপিকটা আমি পড়াবো সেই টপিক নিয়ে কোনো কনফিউশন থাকবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তারপরেও যদি কনফিউশন থাকে আমি লাস্টের 5 মিনিট বরাদ্দ রাখছি আপনাদের কনফিউশনটাকে দূর করার জন্য। যেহেতু আজকে ডেমনস্ট্রেশন ক্লাস, আপনাদের অনেকেই হয়তো আমাদের সঙ্গে পথ চলবে, অনেকেই হয়তো চলবে না। তো যারা মনে করবেন চলবেন না তারা আজকেই আপনাদের কনফিউশন ক্লিয়ার করে নেবেন আফটার ক্লাস, লাস্টের 5 মিনিটস, রাইট? চলুন দেখা যাক। আচ্ছা, আমাদের আজকের মূল যে বিষয় সেটা হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের কি না ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের বাংলা সিলেবাস আমরা সকলেই জানি, এটা অন্তত আপনারা জানেন যখন ক্লাস জয়েন করেছেন, যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের সিলেবাসের বেশ কয়েকটি জায়গা কিন্তু আমাদের কভার আপ করতে বলা হয়েছে। কোন কোন জায়গাগুলো না আমি কয়েকটা বলে দিচ্ছি, যেমন বাংলা, ইংলিশ, জিকে অ্যান্ড আরো দুটো জায়গা, ঠিক আছে? তার মধ্যে কিছুটা ম্যাথামেটিক্যাল পার্সন পড়ছে, ঠিক আছে? তো আমরা ওই জায়গাগুলো নিয়ে আজকে করব না। আজকে কেবল আমরা কোনটা নিয়ে করব বা কোনটা নিয়ে ডিসকাস করব, কেবল এবং কেবলমাত্র এই বেঙ্গলি সিলেবাসটুকু নিয়েই কিন্তু ডিসকাস করব, রাইট? চলে আসছি ফার্স্ট যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে শব্দ ভান্ডার। অর্থাৎ এই যে আমরা বাংলায় কথা বলি, আমরা প্রত্যেকে কথা বলি, আমাদের এখানে যারা আছো বা আছেন, আমি একটু তুমি করেই বলছি, কিছু মনে করবেন না। তো অ্যাকচুয়ালি পড়াতে পড়াতে তুমিটা হয় কি অভ্যাস হয়ে গেছে, তো ফোর্সে মাঝে মাঝে হয়তো তুমি বেরিয়ে যাবে। তো এখানে যারা আছেন বা আছো আপনাদের বা তোমাদের একটা জিনিস আমি কমন বলতে পারি, যে প্রত্যেকের হয়তো 99% মানুষের কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আই মিন মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, রাইট? ফলত কি না বাংলার এই যে শব্দ ভান্ডার, আমরা যে শব্দ দিয়ে বাক্য গঠন করছি, আজকে এটাই আমাদের টপিক, যে শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করছি এবং সেখানে ধ্বনি কি সেটাতে আমরা পরে আসবো। আজকে আমরা সিলেবাস নিয়ে একটু আলোচনা করি আগে। তো এই শব্দ যেখানে আমরা যেগুলো করছি, এই যে আমি, তুমি, আমরা, এই যে শব্দ গঠন, ঠিক আছে, ইত্যাদি, আম, জাম, কাঁঠাল, ঠিক আছে, ভাত, রুটি, প্রত্যেকটি কিন্তু বিভিন্ন শব্দ ভান্ডারের অংশ। তো এই যে ভোকাবুলারি, যেটাকে আমরা ইংলিশে বলি ভোকাবুলারি, ছোটবেলায় মজার বিষয় যখন আমরা ক্লাস 1, 2, 3-তে পড়তাম তখন আমাদের ইংলিশের ভোকাবুলারি মুখস্থ করা হতো বা মুখস্থ করানো হতো, তাই না? কিন্তু আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, কোথাও গিয়ে আমাদের এইটা গুরুত্বহীন হয়ে গেছে আমাদের কাছে, যে আরে দরকার নেই বাংলার শব্দ ভান্ডার বা ভোকাবুলারি মুখস্থ করার। কিন্তু না,
এটাও ইম্পর্টেন্ট, কারণ আমরা যে বাংলা ভাষায় কথা বলি তার মধ্যে বাংলা শব্দ যেমন আছে ঠিক তেমনি আরবি শব্দ আছে, ঠিক তেমনি ফার্সি শব্দ আছে, ঠিক তেমনি পর্তুগিজ শব্দ আছে, ঠিক তেমনি গ্রিক শব্দ আছে, ঠিক তেমনি হিন্দি শব্দ আছে, আর ইংলিশ শব্দ তো আছেই। এ প্রসঙ্গে আমি আরেকটু বলতে চাই, তোমাদের হয়তো মনে হতে পারে যে ম্যাম কেন বাংলার মধ্যে এই শব্দগুলো আছে। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, একটু ছোটবেলায় পড়েছি না, একটু মনে করি আমাদের কোনো কিছুই কিন্তু অজানা না, সব কিছুই জানা। তাহলে সেই ইতিহাসে আমরা একটা জিনিস দেখতে পাবো কি, যে আমাদের বাংলা তথা ভারতবর্ষে বিশেষত বাংলাতে প্রচুর বিদেশি শক্তি কি করেছে না, প্রচুর বিদেশি শক্তি এসে বিজনেস করেছে, বাণিজ্য করেছে, বিজনেস করতে এসছে বা বাণিজ্য করতে এসছে, অনেকে আবার কি না ধর্ম প্রচার করতে এসছে। তো এই নানান তাল কারণে এসে 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 তারা তাদের ভাষার কিছুটা অংশ আমাদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে। দিনের শেষে আমরা বাঙালিরা কি করি বলতো, আমরা আমাদেরটাকে ভুলে গিয়ে লোকেরটাকে বাহবা দিতে থাকি। সেই জন্য আমরা কেন কি ঠিক আছে, কিউ কি থেকে কেন কি শব্দটা ব্যবহার করতে পছন্দ করি, সেই জন্য আমরা কথায় কথায় ইংরেজি শব্দ বলতে পছন্দ করি, সেই জন্য আমরা কথায় কথায় হিন্দি শব্দ বলতে পছন্দ করি, রাইট? তো সেই ভোকাবুলারি আজকে আমাদের ফার্স্ট এর অংশ, এবং এখানকার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখবো সেটা হচ্ছে শব্দের অর্থ। এখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখবো শুদ্ধ বানান, সাধু ও চলিত ভাষা, এর মধ্যেই আমরা দেখব তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। অর্থাৎ এই যে বিদেশি শব্দ, এই বিদেশি শব্দ নিয়েই কিন্তু এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম। পর্তুগিজ, ফার্সি, আরবি ইত্যাদি ইত্যাদি। এবং আমরা এর মধ্যেই দেখব এক কথায় প্রকাশ, শব্দ শুদ্ধি, বাক্যে শব্দের ব্যবহার ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কেমন ভাবে প্রশ্ন আসতে পারে, যেমন অম্লান শব্দের অর্থ কি, যেমন নির্ভীকের সমার্থক শব্দ কি, একটা বানান দিয়ে দিল, যেমন ধরো দুর্গা আর দুর্গা, কোন বানানটা সঠিক? আমি যদি খুব ভুল না করি এর বাইরে মনে হয়, এর বাইরে না, এই ডিজাইনের বাইরে বা এই ধরনের বাইরে বোধহয় প্রশ্ন আসবে না, রাইট? নেক্সট আমরা 2 নম্বর যেখানে চলে আসবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের অন্যান্য দিক, অর্থাৎ কোন কোন ব্যাকরণগুলো আমরা পড়বো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিশেষ্য। আমরা প্রত্যেকেই জানি বিশেষ্য অর্থাৎ, আমরা ইংরেজিটা বললে আবার একটু তাড়াতাড়ি বুঝতে পারবো, আমরা সেজন্য পাশে একটু ইংরেজিটা লিখেও দিয়েছি, নাউন ফর্মস। অর্থাৎ বিশেষ্যের বিভিন্ন প্রকার আছে, জাতিবাচক, ব্যক্তিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক ইত্যাদি। এইগুলো আমাদের পড়তে হবে গ্রামারের মধ্যে, একেবারেই কোর গ্রামারের মধ্যে। লিঙ্গ পরিবর্তন পড়তে হবে, বচন পরিবর্তন পড়তে হবে, কারক বিভক্তি পড়তে হবে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ছেলে থেকে ছেলেরা, কবি থেকে কবিগণ ইত্যাদি ইত্যাদি। এবার চলে আসছি ক্রিয়া, অর্থাৎ এই যে আমরা আজকে এখানে ক্লাস করছি, এটা কোন ক্রিয়া? আমরা কালকে একটা ক্লাস করেছিলাম, এটা ক্রিয়ার কোন কাল? আমরা আগামী কাল একটা ক্লাস করব, এটা ক্রিয়ার কোন কাল? এই ধরনের যে জায়গাগুলো, এইগুলো কিন্তু আমাদের প্রথমে, আবারও বলছি আমরা কিন্তু পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাচ্ছি, ফলত আমরা যদি মনে করি যে আমি ইউপিএসসি লেভেলে বা ডব্লিউবিসিএস লেভেলে প্রিপারেশন নেব, তাহলে আমাদের বোধহয় কোথাও একটু থামা প্রয়োজন। কারণ সবার আগে আমাদের যেটা দরকার সেটা আইডেন্টিফাই করা যে আমি কিসের প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনের কোয়ালিফিকেশন কি লাগবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। যদি গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন লাগে তাহলে তোমাকে গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনা করতে হবে, যদি মাধ্যমিক কোয়ালিফিকেশন লাগে তোমাকে তেমন লেভেলের পড়াশোনা করতে হবে, রাইট? সেই জন্য পঞ্চায়েতের এই জায়গা থেকে কিন্তু এই আশা করো না যে তোমরা ডব্লিউবিসিএস এর বা পিএসসি লেভেলের বাংলা পড়ে ওখানে পরীক্ষা দিতে যাবে, রাইট? কারণ ওরকম প্রশ্ন, বা তোমরা এখানে যারা বাংলার একেবারে কোর, অর্থাৎ যাদের বাংলা নিয়ে টুকটাক পড়াশুনো করেছো, সেই এসএলএসটি বা নেট লেভেল বা টেট লেভেলের প্রশ্ন এখানে আসবে, এরকম প্রশ্ন কিন্তু আসবে না, সেই জন্য ওই লেভেলে কিন্তু আমরা যাব না,
রাইট? এবার চলে আসছি সেই ক্রিয়ার কালের মধ্যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আবার পুরুষ ভেদে বিভিন্ন ভাগ, ধাতু, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখবো। যেমন আমি যাই, সে গিয়েছিল, তারা যাবে, আমি কিন্তু এখন কোনো কিছু আইডেন্টিফাই করিনি, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণগুলো লিখে দিয়েছি, তার জন্য আমরা আগামীতে দেখবো। এবার চলে আসছি সন্ধি, তার মানে এখানেও কিন্তু আমি গ্রামারের পার্ট থেকে বেরোইনি, এখনো কিন্তু আমি গ্রামারের মধ্যেই আছি। সন্ধির মধ্যে আমরা কি দেখছি? স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে এবং বিসর্গ সন্ধি আছে। তুমি 100% রেখে দাও ধরে যে এই সন্ধি থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তোমাদের টোটাল বাংলা থেকে 25টা প্রশ্ন আসবে, টোটাল বাংলা থেকে 25টা প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে এই সন্ধি থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। শুধু সন্ধি না, যে কটা জায়গা যাচ্ছি প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে। যেমন বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, এই বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয় আমাদের চট করে হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সেই ভাগগুলো আমরা আস্তে 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 ক্লিয়ার করব। এবার চলে আসছি সমাস। সমাসের মধ্যে বেশ কিছু ভাগ আছে, যেমন দ্বন্দ্ব সমাস, যেমন দ্বিগু সমাস, যেমন কর্মধারায় সমাস, যেমন তৎপুরুষ সমাস, যেমন বহুব্রীহি সমাস। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে, 100% শিওর। চলে আসছি কারক ও বিভক্তি। এখান থেকে কি কি আসবে? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক। এই মূলত এই চারটে কারককে আমাদের ভালো করে পড়তে হবে। এর বাইরেও সম্বন্ধ পদ, নিমিত্ত কারক, বিভক্তি, এই জায়গাগুলো কিন্তু আছে, কিন্তু এই চারটেকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে এবং ওইগুলো আমি পড়াবো, কিন্তু এই চারটে বেশি গুরুত্বপূর্ণ, রাইট? নেক্সট চলে আসছি আমরা বাক্য, অর্থাৎ বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখবো না, বাক্যের ক্ষেত্রে আমরা দেখবো বাক্য সংশোধন, বাক্যের ক্ষেত্রে আমরা দেখবো বাক্য রূপান্তর, বাক্যের ক্ষেত্রে আমরা দেখবো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ধরো একটা বাক্য দেওয়া হলো যে সে বাড়ি গিয়ে আসবে, যাবে, ভাত খাবে, ঠিক আছে, তো এরকম একটা বাক্য, এটা একটা ভুল বাক্য, মানে মনে হচ্ছে যে ঠিকঠাক, কিন্তু এই বাক্যটাকে সংশোধন করতে দিতে পারে, ঠিক আছে, একটা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করতে দিতে পারে, একটা সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ যৌগিক বাক্য বলতে কি না, যেখানে আমরা দেখি যে বাক্যগুলোর মাঝখানে একটা সংযোজক অব্যয় থাকে। তোমাদের মনে হতে পারে ম্যাডাম আবার অব্যয় কি? অর্থাৎ যে পদের কোনো ব্যয় নেই তাকে আমরা কি বলি? অব্যয়। আমরা সব পড়বো আস্তে আস্তে। যেমন ধরো ও, এবং, আর, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট আমরা চলে আসছি ধ্বনি এবং বর্ণ। এই জায়গাটা আমি ডিটেইলি তোমাদেরকে আজকে পড়াবো, ধ্বনি এবং বর্ণ। দেখো, ধ্বনি এবং বর্ণের মধ্যে আমরা বেশ কিছু ক্লাসিফিকেশন দেখছি, যেমন স্বরধ্বনি, যেমন ব্যঞ্জন ধ্বনি, যেমন স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির পর আরেকটু আমাদেরকে ডিটেইলি পড়তে হবে, শুধু স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি পড়লে তো হবে না, তাই না? ধ্বনির পরিবর্তন। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ, রাইট? এবার চলে আসছি, আমি কিন্তু এখনো গ্রামার থেকে বেরোইনি, উপসর্গ ও প্রত্যয়, অর্থাৎ উপসর্গ এবং প্রত্যয় সম্বন্ধেও কিন্তু আমাদের অল্প বিস্তর জানতে হবে। এখানে আমরা কি দেখব? উদাহরণ হিসাবে যেমন অ প্লাস জ্ঞান, অজ্ঞান, যেমন কর যুক্ত তা, কর্তা, এইগুলো কিন্তু উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পড়ছে। তো এখানে কোন উপসর্গ আছে, এখানে কোন প্রত্যয় আছে, সেগুলো কিন্তু আমরা জানবো। এগুলো আমাদের অনেকের মনে হতে পারে যে এমা এটা তো সন্ধির মতন লাগছে, কিন্তু না, এটা উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পড়ছে। নেক্সট আমরা চলে আসছি বেঙ্গলি কম্প্রিহেনশন। আচ্ছা, বেঙ্গলি কম্প্রিহেনশন কি একটু মনে করি। আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম বা আমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তখন ইংরেজিতে আমাদের একটা করে আনসিন প্যাসেজ আসতো, এবং এই আনসিন প্যাসেজগুলো আমাদেরকে করতে হতো, এবং সেই প্যাসেজের উপর ডিপেন্ড করে দেখা গেল 5টা করে প্রশ্ন থাকতো। এই 5টা প্রশ্ন সেই প্যাসেজ পড়ে 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 করতে হতো। একে আমরা বলি কম্প্রিহেনশন। বাংলায় এটাকে আমরা বলছি অনুধাবন বা বোধ পরীক্ষণ। অর্থাৎ বাংলার ক্ষেত্রে তোমার কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমার কতটা বোধ আছে, তোমার কতটা বাংলাকে তুমি কতটা অনুধাবন করতে পারো, সেই জায়গাটাকে কিন্তু এর মধ্য দিয়ে
তোমাদেরকে টেস্ট করে নেবে, একটা ছোট্ট কম্প্রিহেনশন হয়তো দেবে, তার উপরে ভিত্তি করে হয়তো 5টা প্রশ্ন থাকবে। এখন সেই কম্প্রিহেনশনের প্যাসেজে একটা গদ্য দিতে পারে কিংবা একটা পদ্য দিতে পারে, তবে খুব ভুল না করলে হয়তো গদ্যই দেবে, বাংলা গদ্য। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মূল ভাব নির্ণয় করতে হবে। সাপোজ একটা গদ্য দিল, আমি ধরে নিলাম একটা ছোট্ট গদ্য দিল, গদ্যটার কি বলতে চেয়েছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলতে চেয়েছে সেটা আমাদের দেখতে হবে। ধরো এখানে বলতে চাইলো যে করোনা নিয়ে কোনো কিছু একটা, যেটা 2020-তে হয়েছিল, নেক্সট হয়েছিল 2021, নেক্সট 2022, ইত্যাদি ইত্যাদি। তো মূল কনটেক্সট হয়তো এটা থাকতে পারে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমাদের যে মূল কোর এরিয়া যার জন্য আমরা রেডি হচ্ছি পঞ্চায়েত, এটাকে আমরা বলি রুরাল এরিয়া, রাইট? এবং এই করোনা কিন্তু এই রুরাল এরিয়াগুলোতে ভীষণভাবে এফেক্ট ফেলেছে। বলো তো আসতে পারে, না আসার কিছু নেই, আমার জাস্ট এক্ষুনি মনে হলো আমি বললাম, ঠিক আছে? তো আমাদের এই প্যাসেজটার মূল ভাব নির্ণয় করতে হবে, আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে প্যাসেজগুলো থেকে, যে একটা প্যাসেজ এর শিরোনাম কি হতে পারে। কারণ তোমাদের চট করে এরকম বলতে পারে উপরোক্ত গদ্যটির শিরোনাম কি হওয়া উচিত বলে 1, 2, 3, 4 চারটে অপশন দিল। এইবার মজার বিষয়, এই চারটে অপশনের মধ্যে দুটো অপশন এমন থাকবে যে তোমার মনে হবে এটা ধরি না এটা ধরি, এটা ধরি না এটা ধরি। তার জন্য কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস দরকার। শব্দার্থ আসতে পারে এই প্যাসেজের উপর ভিত্তি করে, এবং এই প্যাসেজের উপর বিভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আসতে পারে লেখক এই প্যাসেজের মধ্য দিয়ে কি বোঝাচ্ছেন, অর্থাৎ লেখকের বক্তব্য। এই যে 1, 2, 3, 4, 5টা এরিয়া আমি তুলেছি প্যাসেজের উপর বা কম্প্রিহেনশনের উপর, আমার মনে হয় শুধুমাত্র পঞ্চায়েত নয়, যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা আসুক না কেন এবং সেখানে যত রকমের প্যাসেজ আসুক না কেন, এই 4 প্রকারণের বাইরে আর কোনো প্রশ্ন আসে না। আশা করি আমি বোঝাতে পারছি একটু হলেও, এবং আপনারা এখানে যারা এক্সপিরিয়েন্স আছেন তারা তো জানেনই। আচ্ছা, এখানে কারোর কেউ হয়তো কিছু শুনতে পাচ্ছেন না, আপনি একটু কেটে জয়েন করুন, হ্যাঁ, আর একটু কেটে জয়েন করুন, তাহলে আশা করি প্রবলেম সলভ হবে। নেক্সট চলে আসছি প্রিপারেশন টিপ। তাহলে এখানে আমরা কিভাবে প্রিপারেশন নেব, দেখো প্রতিদিন আমি এখানে একটু দিয়েছি, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমরা প্রত্যেকেই বাড়িতে নিউজ পেপার নিই, সেটা ইংলিশ নিউজ পেপার হতে পারে, বাংলা নিউজ পেপার হতে পারে। আমি আরেকটা কথা বলে রাখি, যদিও এটা আমার আয়ত্তের বাইরে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এরকম প্যাসেজ থাকবে, ঠিক আছে? তো প্রত্যেক দিন আমরা একটা সংবাদপত্রের যে কোর এরিয়াগুলো পড়লাম এবং পড়ে বোঝার চেষ্টা করলাম যে এর মধ্যে টাইটেল, দেখো সাংবাদিকরা তো একটা শিরোনাম চুজ করে দেয়, তারপরেও আমরা পড়লাম, পড়ার পরে দেখলাম যে এই শিরোনামের বাইরেও আর কি শিরোনাম এই প্যাসেজটার হতে পারে বা এই আর্টিকেলটার হতে পারে, এখান থেকে কি কি ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এরকম করে কিন্তু আমরা এখান থেকে প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে? আর আমি তো অবভিয়াসলি এখান থেকে করাবোই, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমাদের আর একটা এরিয়া, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। তাহলে আমি কি বলেছিলাম যে আপনাদের মধ্যে অনেকের ধারণা হয়তো শুধু গ্রামারটুকু পড়লেই চলে যাবে, হয়তো শুধু গ্রামারটুকু পড়লেই হয়তো আমরা মোটামুটি উতরে যেতে পারবো। না, শুধু গ্রামারটুকু পড়লেই কিন্তু আমরা উতরে যেতে পারবো না। আমাদের কিন্তু টোটাল 25টা নাম্বার এখানে রয়েছে, ফলত সিলেবাসটাও খুব ছোট নয়, ঠিক আছে? তো বাংলা সাহিত্য সম্বন্ধেও অল্প বিস্তর জানতে হবে, যদিও বা সিলেবাসে তোমাদের বলা নেই যে বাংলা সাহিত্যের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেগুলো আমি আমার মতন সাজিয়েছি। আমার মনে হয় না এর বাইরে প্রশ্ন আসবে। শুধু বেঙ্গলি লিটারেচার দেওয়া আছে, এবং বেঙ্গলি লিটারেচার মানে আশা করি আমি বোঝাতে পারছি যে যার কোনো শুরু এবং কোনো শেষ নেই, কিন্তু তার মধ্যে আমি আমাদের পরীক্ষার লেভেল অনুযায়ী আমি আমার মতন করে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে একটা জায়গা আমি আমার মতন করে সিলেক্ট করে এনেছি। দেখো এখানে বাংলা সাহিত্যের ইতিহাস ও লেখক ও রচনা থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। দেখা গেল এখান থেকে টোটাল 5টা মতন প্রশ্ন কিন্তু থ্রো করবে 25টা প্রশ্নের মধ্যে। যেমন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আমরা বাদ দিয়ে বাংলা সাহিত্যের বটা উচ্চারণ করতে পারি না, তিনি হলেন রবীন্দ্রনাথ টেগোর, রাইট? এবং রবীন্দ্রনাথ টেগোর নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য, না গীতাঞ্জলির যে
ইংরেজি অনুবাদ, আবারও বলছি গীতাঞ্জলি কিন্তু নয়। আমরা অনেকেই মনে করি যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। না 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 না, সর্বৈব ভুল। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য, রাইট? তো এই জায়গাটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমাদের রবীন্দ্রনাথের অন্যতম আরেকটি রচনা ডাকঘর, সোনার তরী, এইগুলো আমাদের পড়তে হবে। এবং রবীন্দ্রনাথের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, যেমন শেষের কবিতা। রবীন্দ্রনাথের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, যেমন গোড়া। রবীন্দ্রনাথের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, যেমন এক্স্যাক্টলি সংস অফ ফারিং। আরো গুরুত্বপূর্ণ রচনা আরো অনেক কিছু রয়েছে, যেমন ধরো তোমার গল্পগুচ্ছের মধ্যে বেশ কিছু গল্পগুচ্ছ, ল্যাবরেটরি, দুরাশা, নিশীথে। বলতে গেলে তো শেষ হবে না। এইগুলো সম্বন্ধে জাস্ট এক দু লাইন করে কিন্তু আমাদের পড়ে যেতে হবে, রাইট? নেক্সট চলে আসছি কি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে নামটা আমাদের করতে হয়, তিনি হলেন আমাদের দ্য গ্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মানে সাহিত্যের সিনিয়রিটি, মানে কি বলবো, মানে এজের দিক থেকে রবীন্দ্রনাথের থেকে জ্যেষ্ঠ, বড়, এজের থেকে রবীন্দ্রনাথের থেকে বড়, কিন্তু তবুও বাংলা সাহিত্যের একেবারেই শুরু রবীন্দ্রনাথ থেকেই আমি করতে চাই। নেক্সট চলে এসেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক উপন্যাস রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক প্রবন্ধ রয়েছে। তো অত উপন্যাস, অত প্রবন্ধ, অত কিছু তো পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, বন্দে মাতরম, এগুলো কিন্তু বাংলা সাহিত্যের একেবারেই ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যদি কোনো কিছু আমাদের পড়তে হয়, তাহলে কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এইগুলো একটু অল্প করে দেখে যাব। প্রবন্ধের মধ্যে আমাদের যদি একটু দেখতে হয়, যদি মনে হয় যে একটু দেখা দরকার, তাহলে শকুন্তলা, মিরান্দা, দেসডেমনা। যদি মনে হয় আমাদের আরেকটু দেখা দরকার, ঠিক আছে, বিড়াল তপস্বী ইত্যাদিতে, এইগুলো আমাদের আমি বলে দেবো পরে, ঠিক আছে? তো বঙ্কিমচন্দ্র সম্বন্ধে একটু জানতে হবে। নেক্সট চলে আসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমাদের সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে দেবদাস এবং পথের দাবি। আমি এই দেবদাসটা প্রথমে উল্লেখ করেছি কেন, কারণ আমরা সকলেই জানি যে দেবদাস নিয়ে একটা হিন্দি সিনেমা বেরিয়েছে, রাইট? এবং যেটা ভীষণভাবে কি বলবো, মানে হিট হয়েছে, শাহরুখ খানের আর কি। ফলত দেবদাস সিনেমা, মানে দেবদাসটা নিয়ে আমাদের মোটামুটি সবাই ওয়াকিবহাল। খুব ভুল না করলে এখান থেকে কিন্তু প্রশ্ন থ্রো করবে, ঠিক আছে? নেক্সট আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে যে শ্রীকান্ত উপন্যাস, আমি করিয়ে দেবো পরে। শ্রীকান্ত উপন্যাসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, রাইট? নেক্সট চলে আসছি যে মাইকেল মধুসূদন দত্তের একেবারেই কালজয়ী সৃষ্টি, যেটা বাংলা সাহিত্যের রামায়ণ মহাভারতের পর রাখা হয়, প্রায় মহাকাব্যের সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবং এই মেঘনাদ বধ কাব্যের জায়গাটা আমরা একটু পড়বো। এবং তাছাড়াও মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কি কি কন্ট্রিবিউট করেছেন, বাংলা সাহিত্যের নাটকে মাইকেল মধুসূদন দত্তের কি কি কন্ট্রিবিউশন আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো আমরা দেখবো। নেক্সট চলে আসছি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে বিদ্রোহী, কাব্যগ্রন্থ এবং অগ্নিবীণা পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বর্ণ পরিচয় সম্বন্ধে একটু জানতে হবে। এবং চলে আসছি পরবর্তী যেটা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তাহলে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রাইটার যারা, তাদের সম্বন্ধে একটু জানতে হবে। মোটামুটি এই যেগুলো লিখে দিয়েছে আমি এখানে, এনাদের সম্বন্ধে জানলে আপাতত চলবে। আমি আবারও বলছি, তোমাদের যেটা সিলেবাস সেখানে অনলি লেখা রয়েছে বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি লিটারেচার মিনস যার কোনো শুরু এবং শেষ এখনো পর্যন্ত নেই। আজকে কেউ একটা ভালো লেখা লিখলো, দ্যাট ইজ অলসো মানে বাংলা আর মধ্যে, সেটাও কিন্তু বাংলা লিটারেচারের মধ্যে পড়ে যাচ্ছে পরবর্তীতে, সেটা যদি পাবলিশড হয়ে যায়। কিন্তু সেখান থেকেই সেই বড় একটা সমুদ্রের মধ্যে থেকে আমাদের কিছু কাকড় তুলে নিয়ে আসতে হবে পড়ার জন্য, কারণ 25 নম্বরের জন্য নিশ্চয়ই আমরা অত কিছু পড়তে পারবো না এবং সম্ভব না, ঠিক আছে? সেইটুকুনি কাকড় আমি তুলে নিয়ে এসেছি, আশা করি এর বাইরে প্রশ্ন বেরোবে না, ঠিক আছে? নেক্সট চলে আসছি বাংলা সাহিত্যের যুগ। দেখো, আমাদের যেমন মানে বাংলা সাহিত্যের যেমন আছে, তেমন ভাবে বাংলা সাহিত্যকে আমরা যুগ হিসেবে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন প্রাচীন যুগ,
মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ, এবং তার পরে একবার চলে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, শাক্ত পদাবলী, অন্নদা মঙ্গল, বিভিন্ন মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল, ঠিক আছে, শিবায়ন, মনসা মঙ্গল ইত্যাদি ইত্যাদি। তারপরে আধুনিক যুগ, আমি আর বললাম না, মধ্যযুগ আরো অনেক কিছু রয়েছে, রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ, শ্রীকৃষ্ণ বিজয়, হ্যাঁ, এদিকে আরাকান রাজসভার বিভিন্ন সাহিত্য রয়েছে, ঠিক আছে, এদিকে ময়মনসিংহ গীতিকা ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি যখন পড়াবো তখন দেখে নিও। এবার আধুনিক যুগ, এই যে আগের গুলো যেগুলো পড়লাম এগুলো কিন্তু সব আধুনিক যুগের অন্তর্গত, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, আমার মনে হয় না আধুনিক যুগ থেকে আলাদা করে কোনো প্রশ্ন আসবে, তবে প্রাচীন যুগের ওই যে চর্যাপদ থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। মধ্যযুগ থেকে একটা প্রশ্ন আসবেই, মানে আসবে, একটা বা দুটো মধ্যযুগ থেকে আসবে, এবং প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন আসবে 100% শিওর। আধুনিক যুগ থেকে কিন্তু এই আগের জায়গাতেই কভার করতে হবে, আলাদা করে এখানে আসবে না, ঠিক আছে। এবার চলে আসছি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অর্থাৎ যেটাকে আমরা বলি সমার্থক ও বিপরীতার্থক শব্দ। দেখো, সমার্থক শব্দ কি আমরা সকলেই জানি, অর্থাৎ যে শব্দের সমান আরো একটি শব্দকে আমরা খুঁজে পাই। আর বিপরীতার্থক শব্দ কি সেটাও আমরা জানি, যে শব্দের বিপরীতার একটা শব্দ, ঠিক আছে। যেমন সমার্থক শব্দের দুটো উদাহরণ আমরা এখানে দিয়েছি, অগ্নির সমর্থক শব্দ আগুন আর অনল, চন্দ্রের সমর্থক শব্দ শশী আর ইন্দু, ঠিক আছে। ঠিক তেমন ভাবে বিপরীতার্থক শব্দের আমরা উদাহরণ দিয়েছি, যেমন আলোর বিপরীতে কি না অন্ধকার, সুখের বিপরীতে কি না দুঃখ, ইত্যাদি ইত্যাদি। এইবার নেক্সট যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে প্রবাদ ও বাগধারা, অর্থাৎ বেঙ্গলি প্রভার্বস অ্যান্ড ইডিয়মস। এখানেও আমার মজার বিষয় যে এই যে প্রভার্বস বা ইডিয়মস, এগুলো আমরা ছোটবেলায় না যখন আমরা সকলেই করেছি, আমাদের প্রত্যেক স্কুলে ছিল, এবং টিউশন মাস্টাররা তো ঘাট ধরে পড়াতো, মুখস্থ করাতো, ঠিক আছে, ইংলিশ। কিন্তু কোনোদিন বোধহয় ছোটবেলা থেকে বাংলায় 1 2 3 4 প্রবাদ বাগধারা আমরা পড়ে আসি, ঠিক আছে। তো নিজের রবীন্দ্রনাথ বলেছেন যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান, কিন্তু একেবারেই মানে কি বলবো, একেবারেই মূল থেকে কোথাও গিয়ে আমরা আমাদের জায়গাটাকে ইগনোর করেছি, রাইট। নেক্সট চলে আসছি, এখান থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন আসে, ঠিক আছে, নিয়মিত প্রশ্ন আসে, আমি বলবো এখান থেকে ধরে রাখো 1 বা 2টো প্রশ্ন আসবেই, ঠিক আছে, 100% শিওর। যেমন গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ আমি এখানে লিখেছি, অতি লোভে তাতি নষ্ট, যেমন ধরো যেমন কর্ম তেমন ফল, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ বাগধারা আমি এখানে কিছু লিখেছি, চোখে ধুলো দেওয়া, মাথায় হাত পড়া, ইত্যাদি ইত্যাদি। জল ঘোলা করা, আমরা বলি না, নে তুই আর ওসব খুঁটিয়ে খুঁটিয়ে জল ঘোলা করিস না তো, ঠিক আছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সব শুধু একটা ছোট্ট শব্দ মনে হচ্ছে, কিন্তু এর অর্থ কিন্তু সুদূর প্রসারী, হ্যাঁ। নেক্সট আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে বাংলার ইতিহাস ও সংস্কৃতি। দেখো, বাংলা সাহিত্যের যে ইতিহাস, অর্থাৎ শুরু করব যদি আমি, তাহলে করব সেই ডিরোজিওর বাংলা নবজাগরণ থেকে, তারপর ধীরে ধীরে আমরা আসবো বাংলা ভাষা আন্দোলন, তারপরে আমরা আসবো লোক সংস্কৃতির মধ্য থেকে আমরা চট করে চলে আসবো বাউল সংস্কৃতি, বাংলার দুর্গা পুজো, হ্যাঁ, বাংলার নাটক ও সঙ্গীত, এইগুলো থেকে কিন্তু তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন আসবে, ঠিক আছে। নেক্সট চলে আসছে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই প্রসঙ্গে, তার মধ্যে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বেগম রোকেয়া, ঠিক আছে, এগুলো পড়তে হবে। দেখো, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি বাংলা ব্যাকরণ, বিপরীতার্থক শব্দ, প্রবাদ প্রবচন, বাংলা সাহিত্য এবং কম্প্রিহেনশন, ঠিক আছে। তো এই পর্যন্ত মোটামুটি তোমাদের বাংলা সিলেবাস যতটুকু প্রশ্ন আসবে, এটাই কিন্তু, এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড তোমাদের পরীক্ষায় থাকবে না। যদি থাকে, তোমরা এখানে যারা পেইড ক্লাসে আসবে তারা তো আসবে, আর যারা আসবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, পরীক্ষা দিয়ে আসার পর মাস্টারজির কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করে বলবেন, ম্যাম আপনি প্রথম 33 মিনিট যেগুলো বলেছিলেন তার বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বাংলার টোটাল সিলেবাস, যেখান থেকে 25টা নাম্বার আসবে। এই 25টা নাম্বারের
25টাই কিন্তু আমাদের ঠিক করে আসতে হবে, এই টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। আর এটা কিন্তু ওই ভীষণ বড় একেবারে সেই মানে মানে অপ্রাপ্তি, যেটা কখনোই সম্ভব নয়, হাতে আসবেই না, আকাশের চাঁদের মতো না, আবার একেবারে সেই মামা বাড়ির মুয়াও নয়, ঠিক আছে, যে এরকম মনে হলো আর গিয়ে 25 নম্বর পেয়ে চলে আসলাম, তাও কিন্তু না। তার জন্য দরকার যে কি না, প্রপার স্ট্র্যাটেজি, তার জন্য দরকার প্রপার প্র্যাকটিস এবং ঠিকঠাক ভাবে পড়াশোনা করা। কারণ বেঙ্গলি লিটারেচার মানে যার কোনো, আবারও বলছি, সেই চর্যাপদ থেকে শুরু করে এখনো পর্যন্ত যার কোনো শেষ নেই, সেখান থেকে কিন্তু আমাদের কি যে সেই কয়েকটা নুড়ি পাথর তুলে এনে পড়তে হবে, কারণ অত কিছু পড়া সম্ভব নয়, অত কিছু পড়া সম্ভব নয়। সেই নুড়ি পাথরগুলোর উপরেই আমাদের জোর দিতে হবে, যাতে প্রশ্নটা আমরা সেখান থেকেই কমন পাই, রাইট? এইবার আমরা চলে আসবো, আমি তারপরে তোমরা একটু দেখে নিও এই জায়গাটা আমি গ্রামারের মধ্যে আর কোন কোন জায়গা বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাটাকে আমি ফোকাস করব, সেই জায়গাটা আমি দিয়েছি, ওটা আমি আর বলছি না, ওটা গ্রামারের মানে ভিতরকার অংশ, একটু তোমরা দেখে নিও। এবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আজকের ডিটেলস জায়গা, অর্থাৎ বাংলা শব্দ এবং ধ্বনি। এই অর্থাৎ কি না, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পর্কে আমাদের কিছু বিস্তারিত আলোচনা। দেখো, আমরা ছোটবেলায় মোটামুটি বাংলা বর্ণ সম্বন্ধে জেনে এসেছি, কোনগুলো না, অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ, গ, ঘ ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় জানি যে ধ্বনি, কিন্তু সেই ধ্বনি কি? একটা গরু ডাকছে বাইরে, বা একটা কুকুর ডাকলো, বা একটা গাড়ি হর্ন দিতে দিতে চলে গেল, সেটাও তো ধ্বনি, সেটাও তো শব্দ। তাহলে এই ধ্বনির সঙ্গে ওই ধ্বনির তফাৎ কি? এই একটা বড় প্রশ্ন চিহ্ন মাঝে মাঝে আমাদের মনে দানা বাঁধে। মাঝে মাঝে মনে হয় তাই তো এই জায়গাটা তো আমাদের কাছে ক্লিয়ার নেই, এই জায়গাটা কি হবে? সে প্রসঙ্গে আজকের ঠিক 40 থেকে 45 মিনিট আমি তোমাদের কাছ থেকে সময় নেব। আমার মনে হয় তারপরে এই নিয়ে তোমাদের আর কোথাও কোনো প্রসঙ্গ বা আর কোথাও কোনো কনফিউশন আসার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা যারা বারংবার মেসেজ করছেন, তাদেরকে আমি একেবারেই করজোড়ে অনুরোধ করতে চাই যে অকারণে মেসেজ করবেন না, একটু প্রথম থেকে দেখুন, আমাদের ক্লাস সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছে এবং এখানে প্রায় 250 জন রয়েছে। তো প্রথম থেকে দেখালে ওই 250 জন কি করবে, আপনি পরবর্তীতে রেকর্ডিং ক্লাস শুনে নেবেন, ঠিক আছে? তো অপ্রয়োজনীয় মেসেজ করলে কি হচ্ছে, অন্যদের কিন্তু ডিস্টার্ব হচ্ছে। প্লিজ, যদি কোনো দরকার থাকে, যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই মেসেজ করুন না, অন্যরা সমস্যায় পড়ছে, এটা আমারই খুব খারাপ লাগছে, তাই না? চলো নেক্সট চলে আসছি, যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। প্রথম আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি কি না, ধ্বনি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের, আমরা যে কথা বলছি, যে আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে যে কথা বলছি, তাই না, অর্থাৎ ভাব বিনিময় করছি একেবারে প্রথম থেকে, গুড মর্নিং স্টুডেন্ট, তারপর বিভিন্ন বিভিন্ন স্টেপের মধ্য দিয়ে আমরা এসেছি, ঠিক আছে? তো এই যে ভাব বিনিময়ের জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করছি, যে শব্দগুলো অবশ্যই অর্থযুক্ত শব্দ। অর্থাৎ আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্র মানে আমাদের কথা বলার যে যন্ত্র, সেই বাকযন্ত্রের সাহায্যে কোনো অর্থযুক্ত শব্দ উচ্চারণ করি, এবং সেই অর্থযুক্ত শব্দের যে ক্ষুদ্রতম অংশ, সেই ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি, ধ্বনি। যেমন আমি একটা ছোট্ট শব্দ এখানে নিয়েছি, ভারত। এই ভারতের মধ্যে আমরা 4টে ধ্বনিকে দেখব। কি কি ধ্বনি? প্রথম ভারতের ভ, তারপর আ, তারপর র, তারপর ত। এটা কিন্তু বর্ণ বিশ্লেষণ না। আবার অনেকে মনে হবে, ম্যাডাম আপনি তো তয়ের পর অ রয়েছে, তাহলে অটা বললেন না কেন? এটা বর্ণ বিশ্লেষণ নয়, এটা কিন্তু ধ্বনি, ধ্বনি বোঝানোর জন্য, তাই আমি অটা বলি। নেক্সট চলে আসছি কুল। ঠিক, এখানে আমরা 3টে ধ্বনি দেখছি,
কুল, কুল এই শব্দের মধ্যে তিনটে ছোট্ট ছোট্ট একক রয়েছে। তার মধ্যে একটা একক ক, তার মধ্যে একটা একক রস্যৌ, তার মধ্যে একটা একক ল। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট তিনটে একক এখানে রয়েছে এবং তার সমন্বয় তৈরি হচ্ছে কুল। ঠিক এ প্রসঙ্গে বলবো যে ধ্বনিকে আমরা দু ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি স্বরধ্বনি, একটাকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। ছোটবেলায় আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম না, অ আ হস্যই দীর্ঘই, আবার ওইদিকে ক খ গ ঘ ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলোই কিন্তু আর কি তার ধ্বনির ফর্মটা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। এবার চলে এসেছি বর্ণ। তাহলে ধ্বনি মোটামুটি বুঝলাম যে কি, যে না বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় যে শব্দ, সেই শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা বলছি ধ্বনি। তাহলে ধ্বনি রিলেশন তৈরি হচ্ছে কিসের সঙ্গে? শব্দের সঙ্গে। কিন্তু বর্ণ কি? ধ্বনির যে লিখিত রূপ, আমরা তো শুধু কথা বলছি না, কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের তো কোথাও গিয়ে একটা লিখতে হচ্ছে। সাপোজ আমি কোথাও গিয়ে বললাম যে কোন এসডিও বা বিডিও অফিসে যে এই দরকার আমার, তোমাকে কিন্তু দেবে না। তার জন্য কি দরকার? তোমার ডকুমেন্ট দরকার। হোয়াট ইজ ডকুমেন্টেশন? তোমার লিখিত ফর্ম দরকার। তোমাকে ডিরেক্টলি বলবে যান আপনি অ্যাপ্লিকেশন করে নিয়ে আসুন। এই যে লিখিত ফর্ম, কোন ধ্বনির যে লিখিত ফর্ম বা লিখিত রূপ, তাকে আমরা বলছি বর্ণ, যেগুলো আমরা বইতে দেখতে পাই। এটাকে আমরা অনেকে চিহ্ন বা প্রতীক হিসাবেও ব্যবহার করতে পারি বা বলতে পারি। যেমন আমরা রাস্তায় যেতে যেতে যখন রেড সিগন্যাল দেখি তখন আমরা দাঁড়িয়ে পড়ি, যখন ইয়েলো সিগন্যাল দেখি তখন আমরা একটা স্টেপ নিই, যখন গ্রিন সিগন্যাল দেখি তখন আমরা আবার চলতে শুরু করি। এটা কি না একটা সিগন্যাল, চিহ্ন। এবং ওখানে কিন্তু পুলিশগুলো বলছে না আমাদেরকে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই চলো চলো চলো, এসব কিন্তু বলছে না। আমরা দেখছি এবং নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছি। ঠিক তেমন ভাবেই কিন্তু বাংলার ক্ষেত্রেও এই ধ্বনির যে সিগন্যাল, যে প্রতীক বা চিহ্ন, তাকে আমরা বলছি বর্ণ। অর্থাৎ এইটা দেখেই আমরা বলছি আচ্ছা এটা তো এই ধ্বনি, কটা দেখেই আমরা বলছি আচ্ছা এটা তো ক ধ্বনি, খটা দেখেই তো আমরা বলছি আচ্ছা এটা তো খ ধ্বনি। রাইট? নেক্সট আমরা চলে আসছি কোথায় না স্বরধ্বনি বা স্বরবর্ণ। আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, বর্ণ দেখা যায় কিন্তু ধ্বনি কানে শোনা যায়। আমি যে কথাগুলো বলছি তোমরা যে শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ধ্বনির সমষ্টি, শব্দ। কিন্তু যে কথাগুলো তোমরা চোখে দেখতে পাচ্ছ এর মধ্যে একটাও কিন্তু ধ্বনি না, যেগুলো তোমার সামনে প্রেজেন্ট হয়ে আছে প্রত্যেকটাই কিন্তু বর্ণ এবং কি না তার মধ্যে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, বাক্য। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি স্বরধ্বনি বা স্বরবর্ণ। দেখো যে ধ্বনিগুলো বা যে ধ্বনি বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলিকে আমরা স্বরধ্বনি বলি। একটু তোমাদের মিউট অন করার দরকার নেই বা মিউট অন করা যাবে না, তোমরা নিজেরাই ট্রাই করো। অ উচ্চারণ করো, উচ্চারণ করো নিজের মনে মনে। অ নিজের মনে মনে একটু উচ্চারণ করো। আ নিজের মনে মনে একটু উচ্চারণ করো। ই নিজের মনে মনে উচ্চারণ করো। উ নিজের মনে উচ্চারণ করো। এ ওই ও। ঠিক আছে, এখানে কিন্তু এই ধ্বনিগুলো আমাদের যে বাকযন্ত্রেও সেখান থেকে কোথাও বাধা পাচ্ছে না, একেবারে ভিতর থেকে স্বরটা বাইরে চলে আসছে। এবার তুমি উচ্চারণ করো ক, দেখো বাধা পাচ্ছে। তুমি উচ্চারণ করো খ, দেখো বাধা পাচ্ছে। তাহলে স্বরধ্বনি বলতে আমরা কি বলছি? যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলিকে বলা হয় স্বরধ্বনি। এই ধ্বনির লিখিত রূপকে আমরা বলতে পারি স্বরবর্ণ। বাংলা ব্যাকরণে এরকম স্বরবর্ণের সংখ্যা আছে টোটাল 11টি।
বাংলায় আমরা একটি বর্ণ বা একটি ধ্বনিকে বাদ দিয়ে দিয়েছি ইদানিং। আমরা যখন ছোট ছিলাম তখনও দুটো একটা বইতে হয়তো ছিল, কিন্তু এখন আর কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা, সেটা হচ্ছে লি। এবার চলে আসছি ধ্বনির শ্রেণী বিভাগ। তো এই ধ্বনিকেও কিন্তু আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কি কি না, ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হ্রস্বধ্বনি এবং হচ্ছে আর একটা দীর্ঘ স্বরধ্বনি। অর্থাৎ একটাকে আমরা বলছি হ্রস্ব স্বরধ্বনি, আর একটাকে আমরা বলছি দীর্ঘ স্বর ধ্বনি। একটা ছোট্ট বিষয় যেটা না বললেই নয়, যে উচ্চারণের তারতম্যের জন্য স্বরধ্বনিগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হ্রস্ব স্বরধ্বনি আমরা কাকে বলছি, দীর্ঘ স্বরধ্বনি আমরা কাকে বলছি, এই নামের মধ্যেই কিন্তু মোটামুটি পরিচয় মিলে যাচ্ছে। কেমন না, যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে আমরা বলছি হ্রস্ব স্বরধ্বনি। কেন? কারণ টোটাল ভাগের মূলে তো উচ্চারণের তারতম্য। তুমি উচ্চারণ করো না, তুমি উচ্চারণ করো অ অ, দেখবে তোমার এখানে কিন্তু সমস্যা হবে। অ কেন? কারণ অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে হচ্ছে। অ, তুমি উচ্চারণ করো আ আ আ, কেন? কারণ এই যে হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি কিন্তু এখানেই ডিফারেন্স। অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগছে। ছোটবেলায় আমরা একটা জিনিস দেখেছি, বা বাড়ির আশেপাশে বাচ্চারা আছে, মোটামুটি আমি দেখি তাদের মাদের বা তাদের বাড়ির গার্ডিয়ানরা বলে খাওয়ানোর সময় আ করো বাবা, আ করো বাবা, বাবা আ করো, এবং বাচ্চাটা আ করে, মুখটা অনেকটা প্রসারিত হয় এবং তারপরে তার বাড়ির লোক খুব সহজেই তার খাবারটা মুখে দিয়ে দেয়, গালে। কেন? কারণ আ উচ্চারণ করলে আমাদের মুখগহ্বর সব থেকে বেশি প্রসারিত হয়। তুমি যত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে তুমি নিজে একদিন ট্রাই করে দেখো, একমাত্র আ উচ্চারণ করলে আমাদের মুখগহ্বর, আমাদের মুখটা সব থেকে বেশি প্রসারিত হয়। সুতরাং আ একটা দীর্ঘ স্বরধ্বনি, এটা মেনে নিতে আমাদের সমস্যা নেই। অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে আমরা হ্রস্ব স্বরধ্বনি বলছি, যেমন অ, ই, উ, এগুলো কিন্তু সব উচ্চারণ করতে কম সময় লাগছে। কিন্তু যে স্বরধ্বনি উচ্চারণ করতে অনেকটা টাইম লাগছে তাকে আমরা বলছি দীর্ঘ স্বরধ্বনি। যেমন আ, ই, ইর দীর্ঘ ফ্রম ই, অর্থাৎ হ্রস্বই এবং দীর্ঘই, অ এবং আ, এ, ওই, ও, ও, এই চারটেই কিন্তু দীর্ঘ স্বরধ্বনি। প্রশ্ন কিন্তু এই জায়গা থেকেই দেবে, মিলিয়ে নিও। কারণ এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষা থেকে এই এ, ওই, ও, ও আমাদের চট করে মনে হতে পারে আরে এ তো হ্রস্ব স্বরধ্বনি। না, এ এবং ও দুটোই কিন্তু দীর্ঘ স্বরধ্বনি। এই জায়গাটাই যেন আমাদের কোনোভাবেই গুলিয়ে না যায়। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসছি কি, যে গঠনগত দিক থেকে কিন্তু আমরা আবার স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি, একটাকে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলছি? যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে আমরা মৌলিক স্বরধ্বনি বলছি। যেমন অ, আ, ই, উ, এ, ও এবং এ, এগুলোকে তুমি বিশ্লেষণ করতে পারবে না, ভাঙতে পারবে না। কিন্তু তুমি কি কি ভাঙতে পারবে? অর্থাৎ যৌগিক গুলোকে কিন্তু তুমি ভাঙতে পারবে। যেমন যে স্বরধ্বনিগুলো বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়, তাদেরকে আমরা যৌগিক স্বরধ্বনি বলছি। যেমন ওই,
এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা। হ্যাঁ, একটু একটু আমি যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ বলে বলে যাচ্ছি, এই জায়গাগুলো একটু বেশি করে নজরে রেখো। ওই এই ওইটাকে যদি আমরা ভাঙি তাহলে কেমন কি আসে ওখান থেকে? অ আর রস্বই আসে। তোমাদের প্রশ্ন আসবে অপশানে অ প্লাস রস্বই, এ প্লাস রস্বই, আ প্লাস রস্বই, এ প্লাস দীর্ঘই। এবার বলো কোনটা? এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। চট করে যেন আমাদের গুলিয়ে না যায়, ওই কিন্তু সবসময় অ প্লাস রস্বই দিয়ে হয়। নেক্সট ও। ও কিভাবে হচ্ছে? ঠিক একইভাবে অ এবং রস্বও, এই দুটোর যুক্ত ফল কিন্তু বা যৌগিক ফল কিন্তু ও। তাহলে ওই এর বিশ্লেষণ করলে কি কি আসছে, ভাঙলে কি কি আসছে, ও কে ভাঙলে কি কি আসছে, এই দুটো কিন্তু আমাদের খুব করে মাথায় রাখতে হবে। অনেক সময় এই জন্য এই দুটোকে আমরা সন্ধ্যাক্ষর, যুগ্মস্বর বা দ্বিস্বরও বলে থাকি। হচ্ছে কি না, আমরা কি যুগ্মস্বর, সন্ধ্যাক্ষর বা দ্বিস্বরও বলে থাকি। এটাকে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনির কিন্তু আরো দুটো নাম আছে, সন্ধ্যাক্ষর, দ্বিস্বর বা যুগ্মস্বর। এবার চলে আসছি প্লুতস্বর। অর্থাৎ আমরা দেখা গেল এই মাঠের অনেক দূরে, আমরা এখানে যারা গ্রামে বড় হয়েছ, ধরে নিচ্ছি মোটামুটি কেউ 50-60 জন তো গ্রামে বড় হয়েছ। তো আমরা দেখি যে মাঠের আলে দাঁড়িয়ে কেউ দূরের কাউকে ডাকছে, শুনছিস যদু হে, ঠিক আছে, এই যে শুনছিস যদু হে, এই এই যে টানি কেন আমরা? ধরো মা অনেক দূরে রয়েছে, মা বলে ডাকলে উত্তর দেবে না বা শুনতে পাবে না, তখন আমরা কি বলি? মা বলে জোরে চিৎকার করি। কেন? এর একটা সায়েন্টিফিক কারণ আছে। আমরা যত টানবো স্বরটাকে, তত এই স্বরের এককগুলো বাতাসে ভাসমান ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং যাকে আমরা ডাকছি তার কান পর্যন্ত পৌঁছে যায়। এই ধরনের স্বরকে আমরা বলি প্লুতস্বর। যেমন ধরো ফ্যান, একটা ফ্যান দেখা গেল আস্তে আস্তে চলছে, তুমি ঠিক করে হাওয়া পাচ্ছ না, তুমি পর্যন্ত আসছে না হাওয়াটা। ফ্যানের এটা জোরটাকে আমরা যদি একটু বাড়িয়ে দিই, সঙ্গে সঙ্গে তুমি হাওয়া পাচ্ছ। ঠিক ফ্যানের হাওয়াগুলোকে জোর বাড়ানোর সঙ্গে সঙ্গে যেমন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, আমাদের স্বরটাও কিন্তু ঠিক তাই। আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা হাই ভোল্টেজে টেবিল ফ্যান চালিয়ে তুমি তার সামনে বসে ফোনে কথা বলবে, দেখবে ফোনের ওপারের কেউ তোমার কথা শুনতে পাচ্ছে না। কেন বলো তো? কারণ তোমার সামনে এই যে হাই স্পিড একটা ফ্যান চলছে, তার জন্য তোমার কথার যে কণাগুলো, যে শব্দ কণাগুলো, সেগুলো ব্রেক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তোমার ফ্যানটা অফ করতে হবে, তারপরে সে কথাগুলো শুনতে পাবে। একই ভলিউমে বলছো, কিন্তু ভলিউম বাড়াচ্ছ না, কমাচ্ছ না। তাহলে বাংলা কিন্তু শুধু বাংলা না, বাংলার মধ্যেও কিন্তু সায়েন্স মিশে আছে, বিশেষত লিঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্বের জায়গায়, তাই না? তাহলে প্লুতস্বর কি বলছি আমরা? এবার আলটিমেটলি জায়গায় আসি। কান্নার সময়, গানের সময়, বা আমরা যখন দূর থেকে কাউকে ডাকি, ডাকার সময় একটা কোনো পার্টিকুলার স্বরধ্বনিকে আমরা টেনে উচ্চারণ করি, বলা ভালো সেটাকে আমরা প্রলম্বিত করি বা প্রলম্বিত স্বরে পরিণত করি, তাকে আমরা বলি প্লুতস্বর। যেমন বাংলাদেশের একটা গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই ইটাকে আমরা টেনে লম্বা করছি। দেখা গেল যদু অনেক দূরে আছে, আমরা হয় ডাকবো যদু, আর নয় দু, অর্থাৎ রস্যও আমরা কিন্তু টানছি, নয় ডাকবো যদু হে,
রাইট? এবার চলে আসছি জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। দেখো আমাদের জিহ্বার যে অবস্থান সেই অনুযায়ী স্বরধ্বনিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, যেমন পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি, যেমন কুঞ্চিত স্বরধ্বনি, যেমন সংবৃত স্বরধ্বনি, যেমন বিবৃত স্বরধ্বনি। তাহলে কি দেখছি আমরা জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করছি: সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। তাহলে এইটুকুনি শুধু জানলে তো হবে না, ডিটেলস আমাদেরকে জানতে হবে, নাহলে মাথার মধ্যে গোল গোল করে ঘুরছে কি সম্মুখস্থ, কি পশ্চাৎভাগস্থ, কি কুঞ্চিত। তাহলে এবার চলে আসছি এই সম্মুখস্থ স্বরধ্বনি, বা এটাকে আমরা বলতে পারি প্রসারিত স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা বা জিভ সামনে এগিয়ে আসে তাকে আমরা সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি বলি। যেমন ই, এ, এ। তুমি জিভটাকে ভিতরে ঢুকে এই তিনটে শব্দ উচ্চারণ করো তো, পারবে না, কখনোই পারবে না, ইম্পসিবল। কেন? কারণ এটাকে আমরা বলছি সম্মুখস্থ স্বরধ্বনি। ঠিক তেমন ভাবে আমি আবারও বলছি, এই যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাস থেকে আপনারা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবেন 100% শিওর। না পেলে আমাকে কল করবেন, ঠিক আছে? নেক্সট চলে আসছি পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা বা জিভ পিছিয়ে যায়, পিছন দিকে সরে যায়, তাকে আমরা বলছি পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি। যেমন উ, যেমন ও, যেমন অ। তুমি ঠিক যেমন ভাবে বললাম যে আগেরটা, যে সম্মুখস্থর সময় জিভটাকে পিছনে সরিয়ে সম্মুখস্থ যেমন উচ্চারণ করতে পারবে না, ঠিক তেমন ভাবেই জিভটাকে সামনে নিয়ে এই উ, ও আর অ উচ্চারণ করতে পারবে না। ট্রাই করো, এখানে কেউ পারলে আমাকে মেসেজ বক্সে লিখবে। নেক্সট হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, অর্থাৎ রাউন্ডেড ভাওয়েলস। দেখো আমাদের যে ওষ্ঠ বা ঠোঁট, কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে এই ঠোঁট দুটি কুঞ্চিত হয়ে যায়, কুঁচকে যায়, এরকম টাইপের রাউন্ড হয়ে যায়, এরকম টাইপের রাউন্ড হয়ে যায়, ঠিক আছে? যেমন অ, ও, উ, উ উচ্চারণ করো, দেখো তোমার ঠোঁট এরকম টাইপের রাউন্ড হচ্ছে কিনা। নেক্সট চলে আসছি সংবৃত স্বরধ্বনি, অর্থাৎ ক্লোজড ভাওয়েল। যে স্বর উচ্চারণ করার সময় বা যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় সবচেয়ে কম প্রসারিত ও উন্মুক্ত হয় তাদেরকে আমরা বলছি সংবৃত স্বরধ্বনি। যেমন রস্বই, আর রস্বই এরকম করে বলার দরকার নেই, ই, উ করো, দেখো তোমার ঠোঁট সামান্য প্রসারিত হচ্ছে। নেক্সট বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ ওপেন ভাওয়েলস, যেটা আমি একটুখানি আগে বললাম উদাহরণ দিতে গিয়ে, আশা করি কখনোই ভুলবে না। এখনো কিন্তু সব জায়গায়, সে একেবারেই কলকাতা শহরতলি থেকে শুরু করে গ্রামের একেবারেই সেই রুরাল এরিয়া পর্যন্ত, প্রত্যেক মা তার বাচ্চাকে খাওয়ানোর সময় বলবে আ কর বাবা, আ কর বাবা, আ কর মা, আ কর মা। অর্থাৎ আ উচ্চারণ করলে বা আ করলে আমাদের মুখ সব থেকে বেশি খোলে। মোদ্দা কথা, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের দ্বার পুরোপুরি পুরোপুরি, এই শব্দটার উপরে আমি জোর দিতে চাই, পুরোপুরি প্রসারিত হয়, সেসব স্বরধ্বনিগুলিকে বিবৃত স্বরধ্বনি বলে। পিএসসি মিসলিনিয়াসদের কিছু বছর আগে এখান থেকেই প্রশ্ন এসেছিল যে কোন স্বরধ্বনি উচ্চারণকালে আমাদের মুখদ্বার পুরোপুরি প্রসারিত হয়। সেখানে কিন্তু কি ছিল না, তোমার ই ছিল, উ ছিল, আ ছিল, আর অ ছিল, ঠিক আছে?
অনেকেই কিন্তু ই উ দিয়ে বাড়ি চলে এসেছিল, কিন্তু ওটা কিন্তু আ হবে, পুরোপুরিটার উপরে কিন্তু আমি জোর দিতে চাইছি। নেক্সট চলে যাচ্ছি উচ্চারণ কাল অনুযায়ী আমাদের স্বরধ্বনির শ্রেণী বিভাগ। যেমন ধরো এভাগে আমরা কণ্ঠধ্বনি, এভাগে আমরা তালব্য ধ্বনি, অষ্টধ্বনি, কণ্ঠতালব্য ধ্বনি, কণ্ঠস্থ ধ্বনি এবং মূর্ধন্য ধ্বনি, এই 6টি ভাগে ভাগ করতে পারি। কণ্ঠধ্বনি কাকে বলি? একদম লিস্ট করে দিয়েছি একটা। কণ্ঠধ্বনি কাকে বলি? কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে আমরা কণ্ঠধ্বনি বলি। যেমন অ আ, উচ্চারণ করো, কেন মনে হচ্ছে পুরো কণ্ঠ থেকে উচ্চারণটা আসছে। অ আ, উচ্চারণ করো। নেক্সট তালব্য ধ্বনি কাকে বলি? তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে একে আমরা তালব্য ধ্বনি বলি। যেমন কি না, ই আর উ, দেখো জিভটা উপরের এই তালুতে গিয়ে লাগছে, জিভটা নিচে আটকে রেখে, জিভটাকে নিচে জোর করে আটকে রেখে ই আর ই উচ্চারণ করো তো, ই আর ই উচ্চারণ করো, পারবে না। নেক্সট ওষ্ঠধ্বনি, অর্থাৎ ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে আমরা বলছি ওষ্ঠধ্বনি। যেমন রস্য, উ আর উ দুটোই কিন্তু উচ্চারণ করতে আমাদের এই ঠোঁটের ব্যবহার করছে। নেক্সট কণ্ঠতালব্য ধ্বনি, অর্থাৎ এমন কিছু ধ্বনি আছে, স্বরধ্বনি, যেটা উচ্চারণ করতে কণ্ঠ এবং তালুর দুটোরই প্রয়োজন হচ্ছে। কি কি? এ আর ওই, এ আর ওই, দেখো উচ্চারণ করো, দেখো কণ্ঠ থেকে শব্দটা বেরোচ্ছে এবং সেই শব্দটা তালুতে গিয়ে ভেঙে এ এবং ওইতে পরিণত হচ্ছে। আমি নেক্সট যেদিন এটাকে ডিটেলস পড়াবো সেদিন আমি ছবি এনে পড়াবো, ছবি থেকে আরো ডিটেইলি বোঝাবো। নেক্সট চলে আসছি কণ্ঠস্থ ধ্বনি, অর্থাৎ কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে ও আর ও, ও আর ও, দেখো কণ্ঠ থেকে আসছে এবং সেই সঙ্গে কাজ করছে তোমার ঠোঁট, ওষ্ঠ। আর একটা হচ্ছে মূর্ধান্য, মূর্ধা, মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় বলে একে আমরা বলছি মূর্ধান্য ধ্বনি। দেখো বিভিন্ন স্বরধ্বনির উচ্চারণ রীতি এবং বৈশিষ্ট্য। দেখো অ, যেমন বাংলা ভাষায় অ কারের ঠিক দুরকম উচ্চারণ রীতি আছে। একটাকে আমরা বলতে পারি স্বাভাবিক রীতি, একটাকে আমরা বলতে পারি বিকৃত রীতি। মজার বিষয় কিন্তু এটা, তুমি চট করে অন্যান্য গ্রামার বইতে পাবে না, চাইলেও পাবে না, প্রশ্ন আসে এখান থেকে। স্বাভাবিক রীতি যেমন, যেমন আমরা অসীম উচ্চারণ করছি, অ রয়েছে, স্বাভাবিক রীতি। আমরা অশোক উচ্চারণ করছি, অ রয়েছে, স্বাভাবিক রীতি। তুমি সরল উচ্চারণ করো, দন্তস্বরের পরে একটা অ আসবে, খুব স্বাভাবিক রীতি। তুমি দখল উচ্চারণ করো, দয়ের পরে একটা অ আসবে, খুব স্বাভাবিক রীতি। তুমি জল উচ্চারণ করো, বর্গীর জয়ের পরে একটা অ আসবে। তুমি ফল উচ্চারণ করো, ফয়ের পরে একটা অ আসবে। এগুলো কিন্তু সব খুব স্বাভাবিক রীতি। কিন্তু কিছু অস্বাভাবিক বা বিকৃত রীতি রয়েছে, তাই না? কোনো ভালোর পাশাপাশি তো কিছু খারাপ থাকবেই। তো এই অস্বাভাবিক বা বিকৃত রীতি কি কি? যেমন ধরো অতুলটাকে কিন্তু আমরা উচ্চারণ করি কিছু কিছু সময়, খুব কম আমরা অতুল উচ্চারণ করি না বললেই চলে, আমরা কি উচ্চারণ করি? অতুল। সবিনয়কে আমরা উচ্চারণ করি সবিনয়। সস্ত্রীককে আমরা উচ্চারণ করি সস্ত্রীক। ও ও ও উচ্চারণ করে ফেলছি। যেমন যদিকে আমরা উচ্চারণ করি যদি, যদি উচ্চারণ না করে আমরা বলি যদি। মধু উচ্চারণ না করে আমরা করি মধু। মন উচ্চারণের বদলে আমরা করি মন। এগুলো কিন্তু সবই অয়ের বদলে ও উচ্চারিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি অস্বাভাবিক বা বিকৃত রীতি। প্রশ্ন আসতে পারে এই জায়গাটা থেকে, এবং এই জায়গাটা তুমি সচরাচর রায় দে, মার্টিন, যা যেখানে যত গ্রামার বই আছে সেখান থেকে বোধহয় খুঁজে পাবে না। ঠিক তেমন ভাবে আ,
ঠিক তেমন ভাবে রস্বই দীর্ঘই, ঠিক তেমন ভাবে রস্যু দীর্ঘ, ঠিক তেমন ভাবে রি এর কিন্তু উচ্চারণ পার্থক্য রয়েছে, স্বাভাবিক এবং অস্বাভাবিক। যেমন রি এর একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, যেমন আজকেই কলকাতা সারাউন্ডিং অঞ্চলগুলোতে বেশ বৃষ্টি হয়েছে, আমরা বলছি বৃষ্টি, এখানে আমরা খুব স্বাভাবিকভাবে রি উচ্চারণ করছি, তাই না? নেক্সট আমরা চলে আসছি কোথায়, এ, এরও কিন্তু স্বাভাবিক উচ্চারণ রীতি আছে, আবার বিকৃত উচ্চারণ রীতিও আছে। যেমন একদা খুব স্বাভাবিক, যেমন মেঘ খুব স্বাভাবিক, যেমন স্নেহ খুব স্বাভাবিক, যেমন প্রেম খুব স্বাভাবিক। ঠিক তেমন ভাবে কিছু বিকৃত উচ্চারণ রীতিও আছে, যেমন ন্যাড়াতকে আমরা বলছি ন্যাড়া, অর্থাৎ এর বদলে আমরা অয়জা ফোলা আকারকে ব্যবহার করছি। যেমন বেলাকে আমরা বলছি বেলা, যেমন বেটাকে আমরা বলছি বেটা। এখানে কিন্তু এই অয়জা ফোলা বা এই জফলা, এই কার, এইটা কিন্তু ব্যবহার আমরা করছি। ঠিক ওয়েরও কিন্তু কিছু স্বাভাবিক উচ্চারণ রীতি আছে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা পরবর্তী, তাহলে স্বরধ্বনি আমরা এখানে রাখছি। আমার মনে হয় না স্বরধ্বনি সম্পর্কে এর বাইরে কিছু জানার প্রয়োজন আছে। তাহলে স্বরধ্বনি বলতে কি না, অ আ হস্র দীর্ঘ এগুলো সব স্বরধ্বনি। এবার চলে এসছি আমরা ব্যঞ্জন ধ্বনিতে। ঠিক তেমন ভাবেই আমরা চেষ্টা করব ব্যঞ্জন ধ্বনির কিছু বৈশিষ্ট্য বা কিছু জায়গা পড়ে নেওয়া। ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ এবং উচ্চারণ রীতি। সবার প্রথম আমরা জানবো যে ব্যঞ্জন ধ্বনি কি। দেখো, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করা হয়, জায়গাটা মাথায় রাখবে কিন্তু, যে ধ্বনি কার সাহায্য নিচ্ছে, স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করা হয়, সেগুলিকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। তাহলে লিখিত রূপ, প্রতীক কি, এগুলো আমি আর আলাদা করে বলছি না, একটুখানি আগেই বুঝিয়েছি। এই ব্যঞ্জন ধ্বনিকে আমরা 29টি ভাগে দেখছি, কিন্তু ব্যঞ্জন বর্ণকে আমরা দেখছি 39টি ভাগ। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে কটা, 29, ব্যঞ্জন বর্ণ আছে 39। ব্যঞ্জন ধ্বনিগুলিকে আমরা কতগুলি ভাগে ভাগ করছি, টোটাল 4টি ভাগে ভাগ করছি। কি? স্পর্শ ধ্বনি, উষ্ণ ধ্বনি, অন্তস্থ ধ্বনি এবং অযোগ বাহ ধ্বনি। স্পর্শ ধ্বনি কি? মনে হতে পারে তোমাদের যে স্পর্শ ধ্বনি কি। তোমাদের এখানে আমি একটা একটু ছোট করছি, একটু কষ্ট করে দেখো, এই জন্য, ঠিক আছে? আবার বড় করে দেবো পেজটা। এখানে দেখো, আমি ক থেকে ম পর্যন্ত পরপর লিখেছি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয়, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, এবং পাশে বর্গ উল্লেখ করেছি। এখান থেকে এইগুলোও কিন্তু তোমাদের ইকুয়াল ইম্পর্টেন্ট, যে কোনটা কোন বর্গের। যেমন ক বর্গের মধ্যে পড়ছে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গের মধ্যে পড়ছে চ, ছ, বর্গীয়, ঝ, ঞ। ট বর্গের মধ্যে পড়ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের মধ্যে পড়ছে ত, থ, দ, ধ, দন্তান্ন। প বর্গের মধ্যে পড়ছে প, ফ, ব, ভ, ম। তাহলে এখানে আপনি তো কিসব বর্গ টর্গ বলে গেলেন, আমরা তো স্পর্শ ধ্বনি বুঝতে পারছি না। এখানে দেখো টোটাল 5টা বর্গ আছে, 1, 2, 3, 4 এবং 5। এক একটা বর্গে কটা করে ধ্বনি আছে? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে 5 × 5 কত হচ্ছে? 25 তো নাকি? অর্থাৎ এই ক থেকে এই ম পর্যন্ত মোট 25টি ধ্বনিকে আমরা স্পর্শ ধ্বনি বলছি। কেন বলছি? এবার আমাদের মনে নেক্সট যে প্রশ্নটা জাগবে, কেন আমরা এটাকে স্পর্শ ধ্বনি বলবো, তার পরের গুলোকে কেন বলবো না?
সেই উত্তরে আমরা আসবো, কারণ এগুলি উচ্চারণের সময় আমাদের যে বাগ যন্ত্র, ঠিক আছে, সেই যন্ত্রের বিভিন্ন অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলি স্পর্শ করে উচ্চারণ করা হয় বলে এগুলিকে আমরা স্পর্শধ্বনি বলি। এই ধ্বনিকে বর্গীয় ধ্বনিও বলা হয়। তাহলে এই ধ্বনিগুলোকে বর্গীয় ধ্বনিও বলা হয়, এবং এখানে টোটাল 5টি বর্গ রয়েছে। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে কোন 5টি বর্গ স্পর্শধ্বনির অন্তর্গত, তখন তোমাদের বলতে হবে ক, ছ, ট, ত এবং প। আশা করি মনে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবার চলে আসছি কোথায়, নেক্সট। দেখো, এই যে স্পর্শধ্বনির কথা বললাম, এই স্পর্শধ্বনিকে আমরা আরো বেশ কিছু ভাগে ভাগ করি, টোটাল 4টে ভাগে। কি কি? যেমন ঘোষ ধ্বনি, এগুলো কিন্তু আমরা অনেকেই শুনেছি, যারা মোটামুটি এখানে কম্পিটিটিভ পড়েন বা পড়ো তারা এগুলো শুনেছো। যেমন ঘোষ ধ্বনি, যেমন অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। মজার বিষয়, এটা হয়তো আমরা অনেকে জানি না, এই ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো যে স্পর্শ ধ্বনিরই ভাগ, এটা বোধহয় আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাহলে ঘোষ ধ্বনি বলতে কি বোঝানো হয়? যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় ঘোষ অর্থাৎ কণ্ঠস্বরে গাম্ভীর্য ভাব থাকে, কণ্ঠস্বরে বেশি করে ঘর্ষিত হয়, যার ফলে একটা গাম্ভীর্য স্বর বের হয়, তাকে আমরা বলছি ঘোষ। যেমন বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি। চলো বর্গে চলো, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি কোনগুলো? যেমন এইগুলো দেখো, আমি সবুজ দিয়ে আইডেন্টিফাই করছি। এগুলো কিন্তু সব কি? ঘোষ ধ্বনি। তাহলে অঘোষ ধ্বনি কি? যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠস্বর মৃদুভাবে থাকে, কণ্ঠস্বর মৃদুভাবে উচ্চারিত হয়, তাকে আমরা বলছি অঘোষ ধ্বনি, অর্থাৎ কণ্ঠস্বরে কম ঘর্ষণ লাগে। যেমন বর্গের প্রথম দুটি ধ্বনি ক, খ। বলো এবার তুমি, ক উচ্চারণ করো এবং গ উচ্চারণ করো। ক, গ। ক উচ্চারণ করলে যেন মনে হচ্ছে কোকিল কুণ্ঠি স্বর বেরোচ্ছে। আমি যেহেতু অনেকক্ষণ ধরে একটানা পড়াচ্ছি, আমার গলাটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, কিন্তু তোমরা নিজেরা ক উচ্চারণ করো, দেখবা যেন মনে হচ্ছে এটা কোকিল কুণ্ঠি একটা ব্যাপার আসছে। কিন্তু গ উচ্চারণ করো যেন মনে হচ্ছে এটা ঘষা লাগছে, ঘ আরো তো ঘষা লাগছে। তাহলে বর্গের প্রথম দুটি ধ্বনিকে আমরা বলছি অঘোষ ধ্বনি, বর্গের শেষ তিনটে ধ্বনিকে আমরা বলছি ঘোষ ধ্বনি। এই জায়গাটা যেন মনে থাকে, এখান থেকে কিন্তু ভীষণভাবে প্রশ্ন থ্রো করে। এবার চলে এসেছি অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। আচ্ছা, আমরা এই যে নিঃশ্বাস নিই আবার নিঃশ্বাস ত্যাগ করি, এটাকে আমরা কি বলি? প্রাণবায়ু বলি তো, এটাকে আমরা প্রাণবায়ু বলি। এই নিঃশ্বাসের যে প্রাণবায়ু, এর উপরে ডিপেন্ড করছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অর্থাৎ না, সিম্পল ব্যাপার, যে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি উচ্চারণের সময় প্রাণ অর্থাৎ শ্বাসবায়ু জোরে বার হয় না বলে এদের অল্প প্রাণ ধ্বনি বলি। যেমন ক, গ। আবার বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি উচ্চারণের সময় আমাদের প্রাণবায়ু বা শ্বাসবায়ু জোরে বের হয় বলে এদের মহাপ্রাণ ধ্বনি বলি। তোমরা একটা টেস্ট করো, তোমাদের সামনে খাতা আছে, সেখান থেকে একটা স্কোয়ার সাইজের ছোট্ট একটা পেজ ছেড়ো, একটু একটু করো কষ্ট করে, 2 মিনিটও লাগবে না, একটা পেজ ছেড়ো। যারা করবে তাদের লাভ হবে, যারা করবে না তারা শোনো। পেজটা এবার মুখের সামনে ধরো, একদম মুখের সামনে ধরবে, ঠিক আছে? ধরার পরে তুমি উচ্চারণ করো ক। দেখবে পেজটা নড়ছে না। তুমি উচ্চারণ করো খ, দেখবে পেজটাতে হাওয়া লেগে নড়ছে।
ঠিক তেমন ভাবে তুমি যে কটা অল্প প্রাণ ধ্বনি উচ্চারণ করবে দেখবে পেজটাতে হাওয়া লাগছে না, নড়ছে না। কিন্তু যখনই তুমি মহাপ্রাণ উচ্চারণ করবে তখনই কিন্তু তোমার পেজটা নড়বে, হাওয়া লাগবে। অর্থাৎ মহাপ্রাণ মানে এখানে কিন্তু অনেক বেশি শ্বাসবায়ু আমাদের মুখ থেকে বা নিঃশ্বাস থেকে নির্গত হচ্ছে। অল্প প্রাণ মানে কিন্তু অল্প শ্বাসবায়ু নির্গত হচ্ছে। থ্যাংক ইউ। চলো নেক্সট আমরা চলে আসছি উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি কাকে বলে? দেখো, যে ধ্বনি বা যে ধ্বনিগুলো উচ্চারণের সময় উষ্ণ অর্থাৎ শ্বাসবায়ুর উপর বেশি জোর দেওয়া হয় সেই ধ্বনিগুলিকে আমরা উষ্ণ ধ্বনি বলি। যেমন স, স, স আর হ। এই তিনটে যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের শ্বাসবায়ু সব থেকে বেশি জোরে নির্গত হচ্ছে, তাই এটাকে আমরা বলছি উষ্ণ ধ্বনি। নেক্সট অন্তস্থ ধ্বনি। দেখো, অন্তর্য, র, ল, ব এই চারটি ধ্বনিকে আমরা স্পর্শ ধ্বনি এবং উষ্ণ ধ্বনির মধ্যে অবস্থান করে বলে একে আমরা অন্তস্থ ধ্বনি বলি। যেমন আমি তোমাদেরকে একটু একটা দেখাবো, আছে এই যে, এই যে তোমাদের মোটামুটি স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত, এটা তোমরা সকলেই জানো। আবার উষ্ণ ধ্বনি তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ, এইটা ঠিক এই দুটোর মাঝখানে দেখো, এই দুটোর মাঝখানে রয়েছে অন্তর্য, র, ল, ব। সেই জন্য এটাকে আমরা কি বলছি, যেহেতু স্পর্শ ধ্বনি এবং উষ্ণ ধ্বনির মাঝখানে রয়েছে বলে এটাকে আমরা বলছি কি, একটুখানি আগে বললাম, অন্তস্থ ধ্বনি। এবার চলে এসেছি অযোগ বাহ ধ্বনি। দেখো, বাংলা ব্যঞ্জন ধ্বনিতে এমন অনেক এমন কয়েকটি ধ্বনি আমরা পাই যেগুলিকে আমরা অযোগ বাহ ধ্বনি বা অযোগ বাহ বর্ণ বলি। কেন বলি? কারণ এই বর্ণ দুটিকে তুমি এমনি এমনি উচ্চারণ করতে পারবে না। করো? পারবে না। কেন পারবে না? কারণ এগুলো এমনি এমনি উচ্চারণ হয় না একা একা। তাহলে কি দরকার? এরা যেহেতু নিজে নিজে বা একা একা উচ্চারিত হতে পারে না, সেই জন্য এদের সঙ্গে অন্য কোনো ধ্বনি যুক্ত করতে হয়। সেটা স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে। সেই জন্য এদেরকে আমরা বলি অযোগ বাহ ধ্বনি। চলে আসছি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় একমাত্র লকে আমরা পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট চলে আসছি তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় ডয়শূন্য র এবং ধয়শূন্য রকে আমরা তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি বলি, কারণ এই ধ্বনি দুটি উচ্চারণকালে আমাদের জিহ্বার যে অগ্রভাগ সেটা উল্টে দন্ত মূলে গিয়ে আঘাত করে, তাই এদেরকে আমরা বলি তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি। চলে আসছি কম্পনজাত ধ্বনি। কাকে বলছি? র, ন, লকে আমরা কম্পনজাত ব্যঞ্জন ধ্বনি বলছি। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কাকে বলছি? ম, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম এবং চন্দ্রবিন্দু চাপ। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু নাসিকার ভিতর দিয়ে নির্গত হয় বলে একে আমরা নাসিক্য ধ্বনি বলি। তো এই যত ধ্বনিগুলো বললাম, এই ধ্বনিগুলোকে দেখো এখানে আমি একটা ছোট্ট ছক করে দিয়েছি এবং সেই ছকের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং এই ছকটা একবার পড়লে আশা করি আর কোনোদিন তোমরা ভুলবে না। এই ছকটা শুধু মাথায় রাখতে হবে এতক্ষণ ধরে যা তোমরা দেখলে সেগুলো, ঠিক আছে? এবার আমরা মোটামুটি ব্যঞ্জন ধ্বনির একটা বেসিক জায়গা এবং স্বর ধ্বনির একটা বেসিক জায়গা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে, ম্যাডাম আপনি তো সিলেবাস পড়ালেন, কিছু জায়গা গ্রামারের পড়ালেন, তাহলে এখান থেকে আমরা কেমন ধরনের প্রশ্ন পেতে পারি? এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় প্রশ্ন হতে পারে। তোমরা একটু কষ্ট করে ট্রাই করো। দাঁড়াও দাঁড়াও, এই যে তোমরা একটু কষ্ট করে মেসেজ বক্সে নিজেদের উত্তর দিও বা নিজে নিজে একটু প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো। যেমন প্রথম প্রশ্ন আমি রেখেছি,
ভাষার ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক কাকে বলে? একটুখানি আগে পড়ানোর সময় কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এর থেকে কঠিন প্রশ্ন আসবে না, আবার এর থেকে খুব সহজ প্রশ্নও কিন্তু আসবে না। কি না? অপশন সি, ধ্বনিকে আমরা বলছি ভাষার ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক। নেক্সট আমরা চলে আসছি কোথায়? দেখো, কোন ধ্বনি উচ্চারণে বায়ু বাধাহীন ভাবে বের হয়? একটুখানি আগে তোমাদের পড়িয়েছি এবং বলেছিলাম উচ্চারণ করো, দেখো কোথাও বাধা লাগছে কিনা। ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, যুক্ত ধ্বনি না নাসিক্য ধ্বনি? একটু বলো তো, মেসেজ বক্সে চট করে লেখো তো দেখি কেমন পারো। একদমই কি না, স্বরধ্বনি। ঠিক আছে, যারা স্বরধ্বনি লিখেছো তাদের ঠিক আছে। নেক্সট, কলকাতা শব্দে কোন পরিবর্তন ঘটেছে? কলকাতা শব্দে, ধরো পূর্ববর্তী, এটা আমি এখনো তোমাদের করাইনি, এরকম ধরনের প্রশ্ন আসবে, আমি জাস্ট দেখাচ্ছি। কলিকাতা এটা একটা পূর্ববর্তী শব্দ, নতুন শব্দ হচ্ছে কলকাতা। এর মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে কি না, স্বর লোপ, কারণ এই রসিকার এই ইকার কিন্তু এখানে লোপ পেয়েছে। ঠিক আছে। নেক্সট, স্কুল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? স্কুল, আমি যখন তোমাদের ধ্বনি পরিবর্তনের পরবর্তী ক্লাসটা করাবো তখন তোমরা এই জায়গাটা দেখতে পাবে। সেখানে আমরা সমীভবন কি পড়াবো, স্বরাগম কি পড়াবো, ব্যঞ্জন লোপ কি পড়াবো। যেমন ধরো স্কুল, এটা হচ্ছে শব্দ, এখান থেকে এসছে স্কুল, তাহলে এখানে কি হচ্ছে না, একটা রস্য ইকারের আগমন ঘটছে, তো তাহলে অবভিয়াসলি এটা কি না, স্বরাগম। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, ধ্বনি নিয়ে আলোচনা করে কোন শাস্ত্র? আমাকে একটু বলবে এটা? শব্দতত্ত্ব, একটুখানি কথা প্রসঙ্গে কিন্তু আমি তোমাদের বললাম, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব না রূপতত্ত্ব? শব্দে মানে প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, ধ্বনি নিয়ে আলোচনা করে কোন শাস্ত্র? অবশ্যই তার সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্ব। ধ্বনি নিয়ে আলোচনা করছে ধ্বনিতত্ত্ব, শব্দ নিয়ে আলোচনা করবে শব্দতত্ত্ব, বাক্য নিয়ে আলোচনা করবে বাক্যতত্ত্ব, শব্দের কোনো রূপ নিয়ে উচ্চারণ করবে আলোচনা করবে যখন, তখন সেটা রূপতত্ত্ব। ঠিক আছে। নেক্সট চলে আসছি, সপ্ত থেকে সাত কোন পরিবর্তন এখানে ঘটেছে? সপ্ত থেকে সাত কোন পরিবর্তন এখানে ঘটেছে? দেখো, সপ্ত দন্তুস্ব, এখানে কি কি রয়েছে আগে আমরা দেখে নেব। দন্তুস্ব রয়েছে, প রয়েছে, ত রয়েছে, কিন্তু পরবর্তীকালে আমি দেখছি দন্তুস্ব একটা প এখানে কিন্তু লোপ হয়েছে। সুতরাং পটা কি ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? অবশ্যই এটা ব্যঞ্জন ধ্বনি, সুতরাং এখানে অপশন এ ব্যঞ্জন লোপ। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো কোথায়, এই যে তর্জন কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তর্জন হচ্ছে একটি সমীভবনের উদাহরণ, আমি যখন নেক্সট ক্লাস করাবো তখন এটা আমি পড়িয়ে দেবো। নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কটি ভাগে ভাগ করা হয়? আজকেই পড়িয়েছি, বাংলা ভাষায় ধ্বনিকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি বা করেছি আমরা, আজকেই তোমাদেরকে পড়িয়েছি এটা। ঠিক আছে। নেক্সট চলে আসছি, কোনটি স্বরধ্বনি? এটা আমি একটু তোমাদের বলা উচিত, কোনটি স্বরধ্বনি, ক, ম, আ না ট? অবশ্যই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে মৌখিক রূপ তাকে আমরা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বলছি, তাহলে কোনটি স্বরধ্বনি? অবশ্যই অপশন সি, আ। নেক্সট আমরা চলে আসব যে কোনটি ব্যঞ্জন ধ্বনি? অবশ্যই দেখেই বুঝতে পারছি কোনটি ব্যঞ্জন ধ্বনি, অপশন ডি, গ। আচ্ছা, নেক্সট আমরা চলে আসব, নাসিকার প্রভাবে ধ্বনির পরিবর্তনকে কি বলে? এখানে চারটে অপশন দিয়েছি,
সমীভবন, একটুখানি আগে কিন্তু তোমাদের নাসিক্য ভবন পড়িয়েছি। সমীভবন, স্বরলোপ, স্বরাগম, অবশ্যই এটা নাসিক্য ভবন, ঠিক আছে। নেক্সট চলে আসছি কি না, তদ্গুণ, কোন ধরনের পরিবর্তন এখানে ঘটেছে? এই ধরনের শব্দে আমরা দেখছি ঘোষী ভবনের পরিবর্তন ঘটেছে। নেক্সট দেখো, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে আমরা কি বলি না, স্বরধ্বনি, আমি তোমাদেরকে নিজেই একটুখানি আগে আমার নোটসের মধ্যে একদম বড় বড় করে লেখা রয়েছে, তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি, ঠিক আছে। নেক্সট দেখো, স্টেশন, কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আমি এখনো তোমাদের এটা পড়াইনি, নেক্সট দিন পড়াবো। স্টেশন হচ্ছে স্বরাগম, ঠিক ওই স্কুলের মতন। স্টেশন, দন্ত শয়টা একার তাহলে বস দন্তানো, সেখান থেকে এসছে স্টেশন, অর্থাৎ রস্বইয়ের আগম ঘটছে, রস্বই কি স্বরধ্বনি, সেই জন্য এটা হচ্ছে কি না স্বরাগম। নেক্সট আমরা চলে আসবো, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, যে ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ নয় কোনটি? না, ধ্বনি পরিবর্তন উচ্চারণের সহজতার জন্য ধ্বনি পরিবর্তন হয়, বিভিন্ন কারণের আঞ্চলিক সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন হয়, ভাষার বিবর্তন ঘটলে ধ্বনি পরিবর্তন হয়, একমাত্র গণিতের সূত্রের সঙ্গে ধ্বনি পরিবর্তনের কিন্তু কোথাও কোনো সম্পর্ক নেই। সেই জন্য এই গণিতের সূত্রটাকে কিন্তু আমরা এর অপশন হিসাবে নেব। ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ নয় হচ্ছে গণিতের সূত্র, অপশন ডি। এখানে যে কটা প্রশ্ন দেখলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার গ্রামারের প্রশ্ন, ঠিক আছে। ফলত আমার মনে হয় এরকম ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসবে, অর্থাৎ প্রশ্নগুলো দেখে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছো যে প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন নয়, মানে কঠিন নয় বললেই চলে। আবার এমন নয় যে পড়াশুনো না করে পরীক্ষার হলে চলে যাবো এবং প্রশ্নের উত্তর করে চলে আসবো, তেমন ধরনের প্রশ্নও নয়। পড়াশোনা করলে বাংলাতে যে 25টা নাম্বার রয়েছে সেই 25টা নাম্বার কিন্তু আমরা ক্যারি করতে পারবো, ঠিক আছে। তো আজকের টোটাল জায়গাটা আমার এইটুকুনি, ঠিক আছে। যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে তাহলে একটু মেসেজ বক্সে লেখো, আমি ঠিক 1 মিনিট সময় দিলাম, মানে 7টা 26 তার মধ্যে লেখো।